এটি পশ্চিমের একটি গ্রাম। আগের দিন রাতে এই গ্রামে ডাকাতি হয়েছিল। শীতের সকালবেলা আগুন পুইতে পুইতে গ্রামের কিছু লোক সেই ডাকাতি নিয়ে বসে আলোচনা করছে। তখন আমি ঘুমোইনি, হঠাৎ হইচই, ডাকাত ডাকাত করে চারিদিকে রব উঠেছে। আমি আমি ভয় আর বাইরে বেরোইনি। না না, ভালোই করেছিস। ওদের কাছে সব অস্ত্র থাকে। আরে বাবা, নিজে বাঁচলে তবে তো বাপের নাম। আমার তো বড় পেয়েছিল, সবে মাঠে বসেছি, ভয় ছুট, জল সমেত মগ ফেলে সোজা একটা গাছে। তাহলে তুই ডাকাতদের দেখেছিস? হ্যাঁ, হ্যাঁ, ওই লালু বাবু থাকলে নির্ঘাত ডাকাতের সাথে লড়াই করত। ওহো, লালুবাবু নেই? আরে নেই বলেই তো ডাকাতগুলো সব পার পেয়ে গেল। হ্যাঁ, কিরে বটু, তোর সাথে কথা ছিল। এখন যা, দুপুরে মিত্তিরদের বাগানের পুকুর ঘাটে আমার সঙ্গে দেখা করিস। ঠিক আছে। এই যে দাদাবাবু, মা কিন্তু আপনাকে ঘরে থাকতে বলেছেন, দুপুরে কোথাও যাবেন নি। এই যা তো, তোর কাজ কর। মা আপনাকে বলতে বলেছে তাই। সে আমি বুঝে নেব, তোকে অত চিন্তা করতে হবে না। তুই গাছ থেকে ওদেরকে দেখেছিস? ইয়া বড় কালপাত্তা, মাথায় পেট্টি বাঁধা, কি ভয়ঙ্কর! ওরে বাবা রে বাবা, আমি তো ভয় কাঁপছিলাম। কাউকে চিনতে পেরেছিস? কি বলছিস রে? ভয় তো আমাদের ভিড়মি খাওয়ার জোগাড়। ঠিক আছে, সন্ধেবেলায় নীলু, আব্দুল আর তুই ভাঙা শিব মন্দিরে আসবি, আমি থাকবো। আসবি কিন্তু। ভাঙা মন্দির সন্ধ্যাবেলা? বাবা যদি বকে? তোর বাবা জানবে কি করে? বাবা যদি খোঁজ করে? তাছাড়া তাছাড়া সন্ধ্যাবেলায় শিব মন্দিরের ওদিকে তো কেউ যায় না, তেনারা থাকেন তো। তিনারা? তিনারা কারা? ভূত? ব্রহ্মদৈত্যী? লোকে যে বলে। বলুক গে, আমি তো থাকবো। জানিস তো আমি বামুন, আমার পইতে আছে। ওসব ভূত টুত আমার কিচ্ছু করতে পারবে না। আরে তুই তো বামুন, কিন্তু আমি তো বামুন না। আমাদের যদি ঘাড় মটকায় তখন কি হবে? তখন তখন আমি ওদের গাড় মটকাবো। যা বললাম তাই কর, এখন যা। আচ্ছা। হ্যাঁ বড় বাবু, কাল সাজবেলা আমি নিজের চোখে দেখলাম ওই লালা বাবু, কায়েত পাড়ার কটা চেংড়া আর ওই করিমের বদমাইশ ছেলেটা ওই ভাঙা শিব মন্দিরে জঙ্গল থেকে বেরোচ্ছে। সন্ধেবেলা? সন্ধেবেলা ওখানে কি করছিল? ওদিকটায় তো দিনের বেলায় কেউ যায় না। বড়বাবু, ওই শিব মন্দিরে তেনাদেরই তো রাজত্ব। গত বছর ফিঙে পাগলাটা দেখলেন না, ভুল করে ওই মন্দিরে গিয়ে বেঘরে প্রাণটা দিল। আচ্ছা, লালুকে একবার জিজ্ঞেস করে দেখি। বড়বাবু, লালুবাবুকে আমার কথা আবার যেন বলবেন না। কেন রে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর নাম করব না। এই, কাল সন্ধ্যাবেলা তোরা শিব মন্দিরে গিয়েছিলি কেন? জানিস না ওখানে দিনের বেলাতেই কেউ যায় না? আপনাকে কে বলল? তার জবাব কি তোকে দিতে হবে বেয়াদব? আর যদি কোনোদিন শুনি, চাপকে পিঠে চামড়া তুলে দেবো। আগে বাবু, আমাকে বাঁচান, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার বেগুন ক্ষেত মুড়িয়ে কাটা হয়ে গেছে। কি করে হলো জলধর? তোর বেগুন ক্ষেত তো শক্ত বেড়া দিয়ে ঘেরা, গরু ছাগল ঢুকতে পারবে না।
বাবু, এ গরু ছাগলের কাজ না, এ মানুষের কাজ। মানুষ? হ্যাঁ বাবু, মানুষ। তা কে করলো? কে করলো তোর সর্বনাশ? বাবু, পাঁচুর মা বলছিল কাল বিকেলবেলা লালু বাবু ও তার চার সঙ্গীরা আমার ক্ষেতের চারপাশে ঘুরঘুর করছিল। তাতে কি হলো? সেইখানেই তো ভয়। এটা এত বদমাইশ হয়েছে, দাঁড়াও ওকে এক্ষুনি ডাকছি। লালু, লালু, এই লালু। আগে বাবু, দাদা বাবু তো বাড়িতে নেই। বাড়ি নেই? যা যেখান থেকে বাড়িস ধরে আন, বাঁদরামি করার আর জায়গা পাইনি। যা এক্ষুনি ধরে আন। বাবু, আমার কি হবে? আমি যে ধনে প্রাণে মারা যাব। মরবি কেন? যদি প্রমাণ হয় লালুর কাজ, তাহলে ওকে দিয়েই তোর ক্ষেত চাষ করাবো, খরচা সব আমার। কিন্তু তোকেও প্রমাণ করতে হবে যে এটা লালুরই কাজ। আগে বাবু, আমি তো চোখে দেখিনি, তবে পাঁচুর মা ওদের গুড় করতে দেখেছে, আর তাই। তাই? তাই কি? ক্ষেতের বেগুন গাছ মোড়াতে দেখেছিলি কি? আগে না। তবে যদি প্রমাণ করতে পারো তাহলে তোমার ক্ষতিপূরণ পাবে। যাও, আগে গিয়ে প্রমাণ করো। জি আগে। এই বেটা জলধর, তুই লালুর নামে ওর বাবার কাছে নালিশ করেছিস? শোন, যদি ভালো চাস তো কালকে বলবি তোর পাড়ায় শুয়োরের পাল এসেছিল, আর পাঁচুর মাকেও বলবি সে যা দেখেছে ভুল দেখেছে, ও বুড়ির চোখে চালসে পড়েছে, বুঝলি? লালু আমার ভক্ত, ওর কোনো ক্ষতি হলে তোর সর্বনাশ হবে, হোলাউট হয়ে মরবি, নির্বংশ হবি। ভূত, ভূত, ওরে বাবা রে, ভূত! হ্যাঁ গো, লালু নাকি আবার কার বাগানে ক্ষতি করেছে? হ্যাঁ, জলধর বলছিল তার ওই বেগুন ক্ষেত লালু আর ওই বদমাইশগুলো মিলে তছনছ করেছে। সে কি? ওকে বাপু, তুমি অন্য কোথাও ব্যবস্থা করো। ও ছেলে আমাদের শান্তিতে বাঁচতে দেবে না, নিত্যদিন কিছু না কিছু অঘটন ঘটাচ্ছে। ওর একটা ব্যবস্থা এবার তুমি করো। হ্যাঁ, তবে আজ সকালে জলধর এসে বলল ওটি লালুদের কাণ্ড নয়, মেথরপাড়ার শুয়োরের পাল ওর বেগুন খেতে ঢুকেছিল। কিন্তু ব্যাপারটা এত তাড়াতাড়ি মিটে যাবে ভাবনা হচ্ছে। তোমার ছেলে জলধরের সাথে অন্য কোনো চাল চালছে না তো? ওকে আমার বিশ্বাস নেই। লালু, এ লালু, এ কাল আবার নপাড়ায় ডাকাতি হয়েছে। হ্যাঁ শুনেছি, রোজ রোজ ডাকাতি হচ্ছে, আমাদের একটু সজাগ থাকতে হবে। কিন্তু কিন্তু আমরা কি ওদের সঙ্গে পেরে উঠবো? বুদ্ধি খাটাতে হবে। একটা বুদ্ধি এসেছে মাথায়। কি কি বুদ্ধি এসেছে? ডাকাতরা খুব কালী ভক্ত না রে, দেখি কি করা যায়। আচ্ছা বুটু, রেল স্টেশনে যাত্রাপাটির সাজগোজের দোকান আছে তাই না? তা তো জানি না, রেল স্টেশন তো অনেক দূরে, যাওয়াই হয় না। তবে যাত্রাপাতি আছে শুনেছি। চল কাল পরশু যাব, দেখি পাওয়া যায় কিনা। সবাই শোন, এখন সব চুপ করে থাক। গায়ে ঢুকার পরে চ্যাটার্জি বাড়ির সামনে মায়ের নাম করে তারপর হাড়ে রে 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 করে চিৎকার করবি। সবার যেন পিলে চমকে যায়, কেউ যেন বের না হতে পারে, বুঝেছিস? হ্যাঁ সর্দার। এই যোগা, মা, দলবল নিয়ে কোথায় চললি? এ তোমার কি লীলা মা? এই তো রওনা হওয়ার আগে তোমার পুজো দিয়ে তোমার আজ্ঞা পেয়ে তবেই না? হ্যাঁ, তখন আজ্ঞা দিয়েছিলাম, এখন ফিরিয়ে নিচ্ছি। চাটুক যে আমার ভক্ত, তুই তার সর্বনাশ করতে চাস? তা হবে না।
এখনই ফিরে যা, যা, না হলে তোদের রক্ত গঙ্গা বইয়ে দেবো। মাগো, এবার আমায় ক্ষমা করো মা, না হলে আমার মুখ থাকবে না, সর্দারি চলে যাবে, আমাকে কেউ মানবে না। কি এত বড় স্পর্ধা, আমার মুখে মুখে তর্ক? তবে দেখ। রক্ষা করো মা, রক্ষা করো মা, আমরা তোমার সন্তান, ক্ষমা করো মা, ক্ষমা করো, ক্ষমা করো। মাগো, ক্ষমা করো মা, আমরা কত ভাগ্য করে এসেছি তোমার দর্শন পেলুম। আমরা এক্ষুনি চলে যাচ্ছি মা, আর এমুখো হব না। হ্যাঁ, আর এ মুখ হবি না, জীবনেও না। যদি কখনো ভুলে আসিস তবে মুখে রক্ত উঠে মরবি, তোদের বংশ নির্বংশ হবে, বুঝেছিস? আমা, জীবনে কখনো এই তল্লাটে আর আসবো নি, এই কথা দিলাম। সত্যি লালু, তোর বলিহারি সাহস। আমি তো ঝোপের আড়ালে বসে শুধুই কাঁপছি আর মা কালীকে ডাকছি। আরে আমিও তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর যখন দেখি ব্যাটারা সত্যি ভেবে গড় করছে তখন আর ভয় পাইনি। সে যাক, সত্যি আমাকে মা কালী ভেবে যখন শপথ করেছে তখন আর এ তল্লাটে আসবে না ব্যাটারা। আপনার জন্যই তো চ্যাটার্জিরা বেঁচে গেল, না হলে তো জগা ডাকাত ফতুর করে দিত। আগেকার দিনে ওলা ওঠার নাম শুনে মানুষ জ্ঞান হারাতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় আর মানুষ থাকতো না। এমনকি কেউ মারা গেলে দেহ দাহ করবার লোক পর্যন্ত পাওয়া দুষ্কর হতো। কিন্তু সেই দুর্দিনেও দিনের পর দিন একমাত্র একজনই লোক ছিলেন যার এসব বিষয়ে কখনো কোনো আপত্তি ছিল না। তার নাম গোপাল খুড়ো। জীবনের একমাত্র ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে তার প্রত্যহ সংবাদ নিতেন, আর আশা নেই শুনলেই খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা 2 পূর্বেই সেখানে উপস্থিত হতেন। আর তার বিশেষ বিশেষ কয়েকজন চেলা ছিল, যাদের মধ্যে অন্যতম গল্পের হিরো লালু। ওরে শোন সবাই, আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। রাজোদ্ধারে শশারি চ, শাস্ত্রবাক্যটা মনে আছে তো? আগে আছে বই কি, আপনি আমাদের ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়বো। বেশ বেশ বেশ, আরে এই তো চাই, এর চেয়ে পুণ্যকর্ম সংসারে আর নেই রে বাবা। বিষ্ণু পণ্ডিতের পরিবারটা আর শেষ রক্ষা পেলনি রে। বিষ্ণু ভট্টাচার্য ছিলেন গ্রামের বাংলা স্কুলের মাস্টারমশাই। তার কাছে এরা সবাই ছেলেবেলায় পড়েছিল। তিনি নিজে চিররুগ্ন এবং চিরদিনই তিনি স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে তার আপন বলতে আর কেউ নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমরা আর দেখিনি। রাত্রি তখন 8টা। দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামিয়ে রাখলাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। আমি সঙ্গে না গেলে ওর মুখাগ্নির কি হবে? ও কাজটা আমি করব পণ্ডিত মশাই, আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের গুরু মা। তারা প্রত্যেকে জানতো যে তার পক্ষে শ্মশানে হেঁটে যাওয়া অসম্ভব। স্কুলে যাবার মিনিট 5 পথ তিনি হাঁপাতে হাঁপাতে আসতেন, তাও প্রায় আধ ঘন্টার বেশি সময় নিয়ে। লালু, নিয়ে যাবার আগে ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি না? নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই। বলো রে ওরে বল, বলো রে ওরে বল, বলো রে ওরে বল, বলো রে ওরে বল, বলো রে ওরে বল। সেই শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কে জানে সে কতক্ষণে পৌঁছবে। আসার সময় পথের ধারে ডোমেদের বাড়িতে হাঁক দিয়ে আসলাম। হ্যাঁ, নই নই করে আধক্রোশ দূরে তো হবে। আরে তাদেরও যে আসতে কত দেরি কিছুই তো জানি না। গোপাল খুড়ো এইসব 7-5 ভাবতে লাগলেন।
এমন সময় হঠাৎ করে কালো মেঘে আকাশ ঘনিয়ে উঠল। গোপাল খুড়ো এগিয়ে গিয়ে সবার কাছে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে বৃষ্টিতে ভিজলে আর রক্ষে থাকবে নেই। কাছে তো কোথাও আশ্রয়ও নেই, একটা বড় গাছও নেই। এখান থেকে অনেক দূরে ওই ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। বলতে বলতেই ঝড় উঠল, বৃষ্টি শুরু হলো এবং সব দেহ পড়ে থাকা অবস্থায় প্রত্যেকে এদিক ওদিক ছুটে পালাতে লাগলো। প্রচণ্ড ঝড় বৃষ্টির ঘণ্টাখানেক পরে সবাই সব দেহের কাছে ফিরে এলো। আবার চাঁদের আলোয় চারিদিক দেখা যাচ্ছে। এরই মধ্যে পোড়াবার কাঠ পৌঁছে গেছে, কিন্তু ডোমিদের দেখা নেই। বাঁধা মরা ইতিমধ্যে ফুলে উঠে বেশ মোটা দেখাচ্ছে। আমরা সবাই তো ফিরলাম, কই লালু তো এখনো ফিরল না। সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালিয়ে গেল না তো? ওটা ওই রকম। যদি এতই ভয় তো মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আরে আমি হলে বজ্জাগা ধরো মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি, শ্মশান ভূমি কি না? শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অন্তত 1000টা মরা পুড়িয়েছি জানিস। এরপর তারা নিজেদের মধ্যে কথাবার্তা আর না বাড়িয়ে শ্মশানে পড়ে থাকা গোটা 2 কোদালের মধ্যে একটা উঠিয়ে বাকিদের কাঠ বয়ে আসার নির্দেশ দিয়ে চুলো কাটতে ব্যস্ত হয়ে পড়লেন। আচ্ছা, মরাটা ফুলে যেন দ্বিগুণ হয়েছে মনে হচ্ছে। ফুলবে না, লেপ কথা সব জলে ভিজেছে যে। কিন্তু খুড়ো, তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে, ফুলবে না তো। তোর ভারী বুদ্ধি দেখছি, যা করছিস কর। দ্রুত কাঠ বওয়া শেষ হলে নরু মৃতদেহের কাছে এসে দাঁড়ালো এবং হঠাৎ লক্ষ্য করলো যে মরা নড়ে উঠেছে। খুড়ো, মরাটা যেন নড়ে উঠলো। তোর মতো ভীতু মানুষ আমি কখনো দেখিনি নুরু। তুই আসিস কেন এসব কাজে? যা বাকি কাঠগুলো নিয়ে আয়, আমি চিত্রটা সাজিয়ে ফেলি। গাধা কোথাকার। আবার কিছুক্ষণ পরে এরকম দেখে মণি, না না খুড়ো, গতি খুব একটা ভালো ঠেকছে না। সত্যি মরাটা যেন নড়ে উঠলো। ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে যে 1000-এর ওপর মরা পুড়িয়েছে তাকে? দেখুন 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 খুড়ো, আবার নড়ছে। হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে। লেপ কাঁথা জড়ানো অবস্থায় খাটের ওপর বসেই একজন ভয়ঙ্কর খোনা গলায় বলে উঠল, না না, নুরুকে নয়, গোপালকে খাবো। এই কথা শুনে খুড়ো সহ সবাই দৌড়ে পালালো যে যেখানে পারলো। এই ঠান্ডায় খুড়ো গিয়ে ঝাঁপ দিলেন নদীর জলে। এক বুক জলে দাঁড়িয়ে থেকে বলতে লাগলেন, বাবা গো, গেছি গো, ভূতে খেয়ে ফেললো গো। রাম 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 রাম। এদিকে লালু, ওরে নির্মল, ওরে মণি, ওরে নুরু, ওরে পালাস না রে, আমি লালু রে। ফিরে আয় ফিরে আয় ফিরে আয় সবাই। ও কি ভয়টা না পেয়েছিস, ফিরে আয় সবাই, আমি লালু। লালুর আওয়াজ পেয়ে লালুকে দূর থেকে দেখে ভয়ে ভয়ে সবাই এগিয়ে এসে দাঁড়ালো। খুড়ো নদী থেকে ভিজে গায়ে এসে দাঁড়াতেই লালু তাকে প্রণাম করে হাত জড়ো করে বলল, সবাই তো ঝড় জলের ভয়ে পালালে, কিন্তু আমি তো মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। বেশ করেছিলি বাবা, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে চান করে নাও। এমন শয়তান ছিল আমি জন্মে দেখিনি। গোপাল খুড়ো মনে মনে তাকে ক্ষমা করলেন। তিনি বুঝলেন এত বড় ভয়শূন্যতা তাঁর পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, এসব কোনো কিছুই লালু গ্রাহ্য করেনি। মুখে আগুন দেবার সময় খুড়ো লালুকে বাধা দিয়েছিলেন, কারণ ওর মা শুনতে পেলে খুড়োর আর মুখ দেখবেন না। এরপরে শবদাহ সমাধা হলো। আমরা যখন স্নান সেরে বাড়ি ফিরলাম তখন সেইমাত্র সূর্যোদয় হয়েছে।
লালুর জন্য একজন মাস্টার ঠিক করে আনো। কেন, হলোটা আবার কি? হঠাৎ করে আবার মাস্টার কেন? হলোটা কি শোনো তবে। বুঝলাম। হায় হায়, মা এটা কি করছে? বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা দুটোই সমান। তুমি আজই মাস্টার ঠিক করে নিয়ে এসো। তিনি সন্ধেবেলায় পড়াতে বসলে ও আর উপদ্রব করার সময় পাবে না। আমার নিজের কোনোদিন মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে আজ আমি একজন বড় উকিল। আমি চাই আমার ছেলেও সেইভাবেই বিদ্যা লাভ করুক। বেশ, ঠিক আছে। যে ক্লাসের পরীক্ষায় লালু প্রথম না হতে পারবে সেই ক্লাস থেকে ওকে পড়াতে বাড়িতে মাস্টার আসবে। যাক, বাঁচা গেল। কিন্তু মা তো আমার পেছনেই পড়ে আছে। যা হোক, একটা কিছু করতে হবে। লালুর বাবা ধনী গৃহস্থ। বছর কয়েকের মধ্যেই পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেদিন থেকে লালুর মায়ের আশা তার গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেবেন। কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। কিন্তু এইবার সেই সুযোগটা ঘটেছে। সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন গুরুদেব। সেখান থেকে চিঠি লিখে পাঠিয়েছেন। ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মার আনন্দ আর ধরে না। সারাদিন নানা রকম উদ্যোগ আয়োজনে ব্যস্ত, নতুন করে ঘর গোছাতে ব্যস্ত। গুরুদেবের জন্য একদম নিচের বড় ঘরটার এক কোণে তার পূজা আহ্নিকের জায়গা হলো, কারণ তিনি তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে পারবেন না। দিন কয়েক পরে কি ঠান্ডা জল রে বাবা! ওহ, নন্দরানী নতুন বাড়ি করেছে ঠিকই, কিন্তু পশ্চিমের খরা রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি। এই বলে তিনি খাটটি বেশি ভারী না হওয়ায় মশারি শুদ্ধ ঘরের আর একটা ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে চোখটা সবে বুঝেছেন, অমনি 2-4 ফোঁটা ঠান্ডা জল টপ টপ করে পেটের উপর পড়ল। তিনি আবার উঠে পড়েন এবং আবার খাটটি অন্যদিকে নিয়ে গিয়ে শুয়ে পড়লেন। ছাদটা দেখছি একেবারে এ কোণ থেকে ও কোণ পর্যন্ত ফেটে গেছে। এইভাবে মধ্যরাত পর্যন্ত বেশ কয়েকটি বার খাট সরিয়ে শুতে গিয়ে দেখলেন এইবার বৃষ্টির জলে বিছানাটা পুরো ভিজে গেছে। শোবার কোনো উপায় নাই। তাই গুরুদেব বিপদে পড়লেন। বুড়ো মানুষ, অজানা জায়গায় দরজা খুলে বাইরে যেতেও ভয় করছে, আবার ভিতরে থাকাটাও তার জন্য বিপজ্জনক। কারণ কি জানি বাবা, ফাটা ছাদ ভেঙে হঠাৎ যদি মাথায় পড়ে যায়। এই, কেউ আছো এখানে? আমি এই অন্ধকারের মধ্যে বিপদে পড়েছি। আরে কেউ কি আছো এখানে?
মা নন্দরানী, তুমি কি আছো এখানে? তিনি এইভাবে বার কতেক ডাকাডাকির পরেও কেউ সাড়া না দেওয়ায় বারান্দায় লালুর বাবার মক্কেলরা এসে যে বেঞ্চিতে বসে তাতে গিয়ে তিনি শুয়ে পড়লেন। এতে যদিও গুরুদেবের যথেষ্ট আত্মমর্যাদা লাঘব হলো, তবুও কামড়া বেটারা, যত পারিস কামড়া। ও, আমি আর পাচ্ছি না। সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এই দুর্ভাগা দেশে আর না। যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতে করে এই দেশ ছেড়ে পালাবো। এখন বুঝলাম কেন এখানে আসার জন্য আমার মন চাইতো না। গুরুদেব যে তার আগে উঠে পড়েছেন এটা ভেবে নন্দরানীর লজ্জা বোধ করলো। তারপরে ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখে তিনি তো অবাক। তিনি দেখলেন ঘরের মধ্যে দক্ষিণ দিকের খাটটা উত্তর দিকে, তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে নেমেছে। কোষাকুষি, আসন প্রভৃতি পূজা আহ্নিকের জিনিসপত্রগুলো এলোমেলো। কারণ কিছু বুঝতে না পেরে বাইরে এসে বললেন, আপনি এখানে কেন? সারা রাতের যা কষ্ট আর যে সহ্য করতে পারছিলাম না মা। কেন বাবা? নতুন বাড়ি তো করেছো মা, কিন্তু ছাদ তো কোথাও আর আস্ত নেই। সারা রাত বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের ওপর। খাট টেনে যেখানেই নিয়ে যাই সেখানেই জল পড়ে। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে বাইরে পালিয়ে এলাম, কিন্তু তাতেও কি রক্ষে আছে মা? পঙ্গপালের মতো ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রির যেন আমাকে খুব লেগেছে। এই ধার থেকে ওধারে যাই, আবার ওধার থেকে ছুটে এধারে আসি। গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা। কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের ওপর আরো যে দুটো ঘর আছে। বৃষ্টির জল তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে? বলতে বলতেই তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। সে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বিছানায় হাত দিয়ে দেখলো চাদর ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা একটা চাঙড় বরফ। সবটা এখনো গলেনি, কখনো এক টুকরো বাকি আছে। পাগলের মতো ছুটে বাইরে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা চাকরদেরকে বলল, হারামজাদা লেলো কোথায়? কাজকর্ম চুলো জাগে, বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন। আরে কি কাণ্ড করছো? বলি হলোটা কি? তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আজই গঙ্গায় ডুবে এই মহা পাপের প্রায়শ্চিত্ত করব। কি করলো সে? হ্যাঁ, এ দোষী ছেলেকে নিয়ে আমি ঘর করব কি করে? তুমি আমায় বলে দাও। এতক্ষণ গুরুদেব চুপচাপ দাঁড়িয়ে সমস্ত কিছু শোনার পরে, দেখার পরে সমস্ত ব্যাপারটা বুঝলেন এবং নিজের নির্বুদ্ধিতায় গুরুদেব লালু বাবু কোঠি মে নেই হ্যাঁ। লালু তো মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে, মাসিমা তাকে আসতেই দিলেন না। মাসিমা হলেন নন্দরানীর ছোট বোন, তার স্বামীও উকিল, সে থাকে অন্য পাড়ায়। এরপরে লালু প্রায় দিন 15 আর এ বাড়িতে পা দিল না।